আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। শুরু করছি মহান আল্লাহর নামে। প্রত্যেক সপ্তাহের মতো এ সপ্তাহেও আমরা আজকে একটা গল্প শুনবো। কোনো এক দেশে একটা বালক রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সে বালকের বয়স তখন ৮ থেকে ১০ বছর। সে ৮ থেকে ১০ বছরের বালকের চেহারা দেখে একটা জ্যোতিষ তাকে ডেকে বললেন যে, "বাবা আমি কি তোমার একটু হাতটা দেখতে পারি?" ওই জ্যোতিষ বাচ্চাটার হাত দেখে রীতিমতো অবাক হয়ে গেলেন। সঙ্গে, সঙ্গে আশেপাশের লোকগুলো ওই বাচ্চার বাবাকে খবর দিলেন। ওই বাচ্চার বাবা ছিলেন তৎকালীন সময়ের সবচেয়ে জ্ঞানী লোক এবং সেই দেশের বাদশা। বাদশা এসে যখন দেখলেন যে জ্যোতিষ তার ছেলের হাত দেখতেছে, তখন বাদশা জ্যোতিষকে জিজ্ঞাসা করলেন, "আচ্ছা আপনি আমার ছেলের হাতে কি দেখলেন? আমি আপনাকে নির্ভয় দিচ্ছি, আপনি বলেন।" তখন সেই জ্যোতিষ নির্ভয়ে বললেন যে, "মহারাজ, আপনার ছেলে কিন্তু সাধারণ কোনো বালক নয়। আপনার ছেলে জীবনে এত বড় হবে, সেটা কল্পনার বাইরে। আপনার থেকেও অনেক বড় হবে। আপনি যে এই রাজ্যের সম্রাট, আপনার থেকেও বড় হবে আপনার ছেলে।" তখন বাবা হিসেবে ওই বালকের বাবা অনেক খুশি হয়ে গেলেন। খুশি হয়ে মহারাজ বললেন, "আপনি আমার কাছ থেকে কি চান?" তখন জ্যোতিষী বললেন, "আমি আপনার কাছ থেকে কিছুই চাই না। আমি কয়েকটা পরামর্শ দেই। এই পরামর্শ মতে আপনি আপনার বাচ্চাটাকে লালন-পালন করেন।" তখন সেই জ্যোতিষ ১ম পরামর্শ দিলেন যে, "আপনি আপনার ছেলেকে সবসময় আপনার আশেপাশে রাখবেন। কারণ এটা তো সাধারণ কোনো ছেলে নয়। তাই সবসময় আপনি আপনার পাশাপাশি রাখবেন।" এবার ২য় পরামর্শ দিল, "আপনি আপনার ছেলেকে একজন ভালো শিক্ষক দিয়ে পড়াবেন।" তখন বাদশা এলাকার সবথেকে ভালো শিক্ষককে খুঁজতে লাগলেন। চতুর্দিকে লোক লাগিয়ে দিলেন যে, "দেখো আমার রাজ্যে কোথায় ভালো শিক্ষক পাওয়া যায়।" তো রাজ্যের লোক চতুর্দিকে ছড়িয়ে পড়লো। বাদশার ছেলেকে পড়াতে হবে, ভালো টিচার দরকার। সবাই খুঁজতে লাগলো। খুঁজতে দেখলো কয়েক মাইল দূরে একজন শিক্ষক আছে। তিনি অত্র এলাকার নামকরা শিক্ষক। তো সবাই গিয়ে শিক্ষককে বললেন যে, "আপনাকে মহারাজ ডেকেছে। মহারাজের ছেলেকে আপনাকে পড়াতে হবে।" তখন শিক্ষক বললেন, "আমি কাউকে গিয়ে পড়াই না। যদি কাউকে পড়তে হয় তাহলে আমার কাছে এসে পড়তে হবে।" এ খবর যখন মহারাজকে দিলেন, মহারাজ কিন্তু বলে দিয়ে পাঠিয়েছিল, যেহেতু শিক্ষক মানুষ, তোমরা তার সাথে খারাপ ব্যবহার করবে না। উনি কি বলে সেটা শুনে আসবে। তারপর যখন সমস্ত মানুষ এসে মহারাজকে ঘটনা খুলে বললেন, তখন মহারাজ বলল, "আমি নিজে তার সাথে দেখা করব।" তো মহারাজ সেই স্যারের সাথে দেখা করে কথা বললেন। তখন স্যার বললেন, "ঠিক আছে, আমি আপনার বাচ্চাকে কয়েক মাস পড়াবো। যদি আমার ভালো লাগে তাহলে আমি কন্টিনিউ করব, নয়তো না।" মহারাজের করার কিছুই নেই। যেহেতু উনি অত্র এলাকার সবথেকে ভালো শিক্ষক, মহারাজ রাজি হয়ে গেলেন যে, "ঠিক আছে, আপনি কয়েকদিন পরে দেখেন। যদি আপনার ভালো লাগে তাহলে আপনি কন্টিনিউ করবেন।" কিন্তু মহারাজের আত্মবিশ্বাস আছে, ওই যে জ্যোতিষ বলে দিয়েছিল আপনার ছেলে কোনো সাধারণ ছেলে নয়। এভাবে শিক্ষক যখন পড়াতে লাগলো, পড়াতে শিক্ষকের এতই ভালো লাগলো যে ৪.৫ বছর ছেলেকে পড়ালেন। এরই মধ্যে ওই রাজ্যের সবচেয়ে বড় ব্যবসায়ী যিনি ছিলেন, তিনি আসছে মহারাজের সঙ্গে দেখা করার জন্য। তো স্বাভাবিকভাবে মহারাজের সাথে যদি কোনো বড় ব্যবসায়ী দেখা করতে আসে, নিশ্চয়ই কোনো উপহার নিয়ে আসবে। তো সেই বড় ব্যবসায়ী মহারাজের জন্য একটা ঘোড়া, খুবই সুন্দর দেখতে একটা ঘোড়া উপহার নিয়ে আসলো। ঘোড়াটা দেখতে এতই অ্যাট্রাকটিভ ছিল, ঘোড়াটা দেখে সমস্ত প্রজারা আবদার করে বসলো যে, "মহারাজ, আমরা এই ঘোড়ার পিঠে একটু উঠতে চাই। এত সুন্দর ঘোড়া, আমরা এই ঘোড়াটার পিঠে একটু উঠবো।" তো মহারাজ অনুমতি দিলেন, "ঠিক আছে, তোমরা ঘোড়ার পিঠে উঠতে পারো।" তখন তারা ডিসিশন নিলেন কে আগে উঠবে, যার বয়স বেশি সব থেকে সে আগে উঠবে। তো যখনই ঘোড়ার পিঠে উঠতে গেছে, তখনই ঘোড়া ওই লোকটাকে লাথি মেরে ফেলে দিয়েছে। সবাই ভাবলো হয়তো বয়স্ক মানুষ উঠতে পারেনি, আরেকজন চেষ্টা করুক। যখন আরেকজন ঘোড়ার পিঠে উঠতে গেছে, স্বাভাবিকভাবে ঘোড়া ওনাকেও লাথি মেরে ফেলে দিয়েছে। এভাবে কয়েকবার কয়েকজন লোক যখন চেষ্টা করলো, কেউ ঘোড়ার পিঠে উঠতে পারতেছে না। এমন তো সময় সে বালক কিন্তু এই ঘটনাটা দেখতেছে। যখন কেউ ঘোড়ার পিঠে উঠতে পারতেছে না, তখন এই বালক তার বাবাকে গিয়ে বলল যে, "বাবা, আমি এই ঘোড়ার পিঠে উঠতে চাই।" তখন মহারাজ তো শুনে অবাক যে, রাজ্যের এত বড় বড় লোক কেউ ঘোড়ার পিঠে উঠতে পারতেছে না। তুমি তো একজন ছোট্ট বাচ্চা। তুমি কি করে এই ঘোড়ার পিঠে উঠবে? তখন বালকটা বলল, "আমি একটু চেষ্টা করেই দেখি না যদি উঠতে পারি।" তো অনেক বলাবলির পর বাচ্চাটাকে অনুমতি দেওয়া হলো যে, "ঠিক আছে, তুমি চেষ্টা করো।" তো যখন সেই বালক ঘোড়ার পিঠে উঠতে যাবে, তখন স্বাভাবিকভাবে সে তো আর ঘোড়ার পিঠে উঠতে পারতেছে না। ঘোড়াটাকে সে বসিয়ে নিল। সুন্দর করে ঘোড়ার পিঠে উঠে একটা রাউন্ড মেরে এসে আবার যেখান থেকে ঘোড়ার পিঠে উঠেছিল সেখানে নেমে পড়ল। রাজ্যের সমস্ত লোক তো অবাক হয়ে গেল। আরে, আমরা এত লোক চেষ্টা করলাম, ঘোড়ার পিঠে উঠতে পারলাম না। এ বালক কি এমন জানে, কি এমন জাদু করলো যে এ বালক ঘোড়ার পিঠে উঠে একটা পাক দিয়ে আসলো? সুন্দরভাবে ঘোড়ার পিঠে উঠে এক চক্কর ঘোড়া দাবড়িয়ে আবার যেখান থেকে উঠেছিল সেখানে নেমে পড়লো। কি এমন জাদু করেছে ঘোড়াকে? তো রাজ্যের সমস্ত লোক যখন বালককে জিজ্ঞাসা করলো, তখন বালক বলল
যে আপনারা হয়তো খেয়াল করেননি, ঘোড়াটা যে পজিশনে ছিল, ঘোড়াটা তার জায়গা থেকে তার ছায়াটাকে দেখতে পাচ্ছিল। মানে সূর্যের তাপটা এমন সাইড থেকে পড়তেছিল আর ঘোড়াটা এমন অ্যাঙ্গেলে ছিল যে তার পাশেই ঘোড়াটা তার ছায়াকে দেখতে পাচ্ছিল। এবং ঘোড়া তার ছায়াকে দেখে ভাবতেছিল যে এ হয়তো আমার একটা কম্পিটিটর। আমার মতোই দেখতে, আমার মতোই সবকিছু। সে তার নিজের ছায়াকে দেখে কনফিডেন্স হারিয়ে ফেলতেছিল। তো আমি সেটা খেয়াল করেছি যখন আমি ঘোড়ার পিঠে উঠতে গেছি, এই বালক বলতেছে, আমি ঘোড়ার অ্যাঙ্গেলটা একটু নড়িয়ে দিয়েছি, এমন করে ঘোড়ার পজিশনটা করে দিয়েছি, তখন আর ঘোড়া তার ছায়াকে দেখতে পাচ্ছিল না। যখন ঘোড়া তার ছায়াকে দেখতে পাচ্ছিল না, তখন তার মন মেজাজ ফুরফুরে হয়ে গেছে। তখন ঘোড়াটা ভাবতেছিল যে এখন আর আমার কম্পিটিটর নাই, আমিই সবকিছু। তো যখন ঘোড়া তার ছায়াকে দেখতে পাচ্ছিল না, তার মাইন্ড একদম ফ্রেশ হয়ে গেছে। তখন এই বালক বলতেছে, তখন আমি এই ঘোড়ার পিঠে উঠেছি এবং ঘোড়াকে নিয়ে একটা রাউন্ড মেরেছি। রাজ্যের সমস্ত মানুষ অবাক হয়ে গেল যে তুমি এত ছোট একটা বাচ্চা এটাকে খেয়াল করেছো, আমরা এত মানুষ এটাকে খেয়াল করতে পারিনি। তখন সেই বাদশা মানে এই বালকের বাবার আরো কনফিডেন্সটা বেড়ে গেল যে আসলে আমার ছেলে হয়তো ভবিষ্যতে বড় কিছু করবে। এভাবে কয়েকটা বছর কেটে যাওয়ার পর বালকের বয়স যখন ১৬-১৭, তো এদিকে আস্তে আস্তে যখন বালকের পড়াশোনা শেষ হয়ে গেল, এখন তো শিক্ষককে ছুটি দিতে হবে। ৪ থেকে ৪.৫ বছর পড়ানোর পর যখন শিক্ষককে বিদায় দেওয়ার সময় হলো, তখন সে শিক্ষক বালককে ডেকে বলল যে বাবা, এই শেষ সময়ে আমি তোমাকে ৩টি উপদেশ দিচ্ছি। জীবনের প্রত্যেকটা কাজে এই ৩টি উপদেশের উপর নির্ভর করে করার চেষ্টা করবে। তার ১ম উপদেশটা ছিল, জীবনে যা কিছু করবে সততার সাথে করবে। এবং ২য় উপদেশ ছিল, শত্রুকে কখনো ছোট মনে করবে না এবং বড় মনে করেও ভয় পাবে না। শত্রুকে সবসময় মোকাবেলা করার চেষ্টা করবে। এবং ৩য় উপদেশ ছিল, সমাজে ন্যায় কায়েম করবে। অন্যায়কে প্রশ্রয় দিবে না। এই ৩টে উপদেশ দিয়ে শিক্ষক চলে গেল। তারপর কোন এক রাজ্যের সাথে এই রাজ্যের যুদ্ধ লেগে গেল। সে যুদ্ধে মহারাজ প্রাণ হারায়। তো মহারাজ যখন যুদ্ধে প্রাণ হারালেন, তখন তো আর ইলেকশনের সিস্টেম ছিল না। তখন সবাই মিলে এই বালককে মহারাজ বানিয়ে দিল। সেই বালক দায়িত্ব গ্রহণ করলো এবং আশেপাশের রাজ্যের সমস্ত রাজাগণ কানাঘষা করতে শুরু করলো যে ও রাজ্যে তো ছোট্ট একটা বালক সেই রাজ্যের প্রধান হয়েছে। তো এখন কিভাবে সেই রাজ্যকে আমরা দখলে আনবো, সেই রাজ্যকে গ্রাস করব, এই পরিকল্পনা চলতেছে। এই বালক নিজের দায়িত্ব পেয়ে রাজ্যকে আবার নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা করতেছে। ওইদিকে আশেপাশের রাজ্যের রাজাগুলো পরিকল্পনা করতেছে কিভাবে এই বালকের কাছ থেকে রাজ্য ছিনিয়ে নেওয়া যায়। তো যখন এই বালক রাজা হলো, সবাই তাকে জিজ্ঞাসা করতেছে যে মহারাজ, আপনার এখন নেক্সট পরিকল্পনা কি? যখনই সেই বালককে তার পরিকল্পনার বিষয়ে জানতে চাইলো, তখন সে বালক বলে উঠল যে আমি এখন পারস্য দখল করতে চাই। তখন সেই ছোট্ট বালকটা যখন বলল যে আমি পারস্য বিজয় করতে চাই, তখন রাজ্যের অনেকেরই মাথা ঘুরে গেল। যে বয়সে ছোট ছোট বাচ্চারা চকলেট খেতে চায়, যে বয়সে খেলাধুলো করতে চায়, সেই বয়সে এই ছোট একটা বাচ্চা কিভাবে পারস্য বিজয় করার স্বপ্ন দেখতে পারে? সকলে হতভম্ব হয়ে গেল। কারণ এই বালকের বাবা যে যুদ্ধের জন্য প্রাণ দিয়েছে, সেই যুদ্ধে কিন্তু তারা জয়ী হয়েছে। তো তাদের শক্তি আরো বেড়ে গেছে। তখন সেই ছোট্ট বালক বলে উঠল, এখন আমার নেক্সট পরিকল্পনা হচ্ছে আমি পারস্য বিজয় করব। এবার এটা একটু বলি, পারস্য বিজয় ছিল একটা বড় ব্যাপার। পারস্য বিজয় করা যেমন তেমন কথা না। এখনকার সময় যেমন মনে করেন যে আমেরিকাকে যুদ্ধে জয় করে নেওয়া যেমন ব্যাপার, বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোর সাথে যুদ্ধ করে যেভাবে জয় করে আনা ব্যাপার, তার থেকেও অনেক বড় ব্যাপার ছিল সেই সময় যে পারস্যকে বিজয়ী করে নেয়া। এবং স্বাভাবিকভাবে দেশের প্রজাগণদের ভিতরে ভয় ঢুকে গেল যে এই খবর যদি পারস্যের বাদশা পায় যে ছোট্ট একটা বালক এই রাজ্যকে দখল করতে, তাহলে পারস্যের বাদশা তো আর আমাদেরকে আস্ত রাখবে না। সেই ভয়ে রাজ্যের অনেকেই অন্য দেশের রাজ্যের রাজাদের সাথে যোগদান করলো। মাঝে অনেক কয়েক বছর কেটে গেল, সেই ছোট্ট বালকটা এখন রাজ্যের দায়িত্বভার নিল। এখন সেই বালকটাই হয়ে গেছে রাজ্যের রাজা। তারপরে একটা সময় পারস্যের সাথে যুদ্ধ লেগে গেল। এই ছোট্ট ক্ষুদে রাজা অনেক বুদ্ধি পরিকল্পনা করে সেই পারস্যকে সেই ছোট্ট ছেলের নেতৃত্বে বিজয় করে নিলেন। এতক্ষণে হয়তো আপনাদের বুঝে যাওয়ার কথা আমি কার কথা বলতেছি। সেই ছোট্ট ছেলেটা আর কেউ নয়, তিনি ছিলেন আলেকজান্ডার দ্য গ্রেট। জি হ্যাঁ, আলেকজান্ডার দ্য গ্রেটেরই জীবন হিস্ট্রি বলতেছিলাম। এবং তার যে শিক্ষক ছিলেন, তিনি ছিলেন এরিস্টটল। সেই এরিস্টটল যে পরামর্শ দিয়েছিলেন শিক্ষক হিসাবে,
এবং আলেকজান্ডার দ্য গ্রেট ছাত্র হিসেবে যে শিক্ষাটা নিয়েছিলেন, সেই শিক্ষাকেই মূলত জীবনে কাজে লাগিয়ে জীবনে বেড়ে গেছেন। ওই যে শিক্ষক ৩ টা উপদেশ দিয়েছিলেন, সেই উপদেশগুলোকে কাজে লাগিয়ে তিনি পারস্য জিতলেন, তার আশেপাশের রাজ্যগুলোকে জয় করে নিলেন। তারপর আলেকজান্ডার দ্য গ্রেট যখন পারস্য বিজয় করলেন, পারস্যকে দখলে আনলেন, তখন রাজ্যের সমস্ত লোক এসে আলেকজান্ডার দ্য গ্রেটের কাছে দুঃখ প্রকাশ করলেন এবং সারেন্ডার করলেন। তো এভাবেই যুগে, যুগে আলেকজান্ডার দ্য গ্রেট জন্ম দেয় এরিস্টটলের মতো শিক্ষকেরা। তাই আমরা আমাদের জীবনকে যদি আমাদের শিক্ষকের পরামর্শে গড়ে তুলতে পারি, অবশ্যই আমরা চমৎকার কিছু করতে পারবো। তো আজকের মতো এতটুকুই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে।